লেকচার শুরু করছি। আমরা লাস্ট ক্লাসে এই স্লাইড পর্যন্ত পড়েছিলাম, আজকে পড়বো এখান থেকে রোল অফ মেটালার্জিক্যাল কম্প্যাটিবিলিটি। হোয়াট ইজ মেটালার্জিক্যাল কম্প্যাটিবিলিটি? এটা ডেফিনেশন হচ্ছে যে ডিগ্রি অফ সলিড সলিউবিলিটি। আমরা সলিড সলিউবিলিটির সংজ্ঞা জানি, সলিড অবস্থায় একটা আরেকটার ভিতরে কি পরিমাণ সলিউবল সেটাকে সলিড সলিউবিলিটি বলে। এবং যেমন আমরা যদি বলি যে কপারের ভিতরে কপারের সলিউবিলিটি কত, সেটা হচ্ছে 100%। কপার সেম মেটালের ভিতরে সেম মেটাল ডিজলভড অবস্থায় থাকে, সেখানে কোনো পিপিটি পড়বে না, সো 100%। কিন্তু নন আইডেন্টিক্যাল একটা মেটালের ভিতরে অন্য একটা মেটালের সলিউবিলিটির একটা লিমিটেশন থাকতে পারে, অথবা সলিউবল একেবারে ইনসলিউবল হতে পারে, মোটেও সলিউবল নাও হতে পারে। তা মেটালার্জিক্যাল কম্প্যাটিবিলিটির ডেফিনেশনটা হচ্ছে degree of solubility when two metals are melted together. এর সঙ্গে উইয়ারের কি সম্পর্ক? যত মেটালার্জিক্যাল কম্প্যাটিবিলিটির অর্ডারটা যত হায়ার হবে, তত মেটালগুলো তাদের ইন্টারফেসে বন্ডিংটা স্ট্রং হয়, ইনক্রিজেস মেটালস টু অ্যাডহার স্ট্রংলি টু ইচ আদার। আর অ্যাডহারেন্সটা যদি স্ট্রং হয় তাহলে ফ্রিকশন বেড়ে যায়, ফ্রিকশন বেড়ে গেলে উইয়ারও বেড়ে যায়। তাহলে আমাদের ডেফিনেশনটা অনুযায়ী যে মেটালার্জিক্যাল কম্প্যাটিবিলিটি যার বেশি তার উইয়ার রেট তত বেশি। যেমন আমি শুরুতে এক্সাম্পলে বললাম, কপারের ভিতর কপার সলিউবিলিটি সব থেকে বেশি, নিকেলের ভিতর নিকেল সলিউবিলিটি সব থেকে বেশি। তার মানে আইডেন্টিক্যাল মেটালের মেটালার্জিক্যাল কম্প্যাটিবিলিটি সব থেকে বেশি। মেটাল পেয়ার্স, আইডেন্টিক্যাল মেটাল পেয়ার্স, তার মেটালার্জিক্যাল কম্প্যাটিবিলিটি সব থেকে বেশি, সো হায়ার উইয়ার এন্ড হায়ার ফ্রিকশন শো করবে সে। একটা এক্সাম্পল আমরা দেখি, একটা টেবিল দেখব। এখানে তিনটা কলাম দেখানো হচ্ছে। একটা কলাম হচ্ছে এটা, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, ফার্স্ট কলাম হচ্ছে এটা, সেকেন্ড কলাম হচ্ছে এটা, থার্ড কলাম হচ্ছে এটা। এখানে কি দেখানো হচ্ছে? উইয়ার কোএফিসিয়েন্ট দেখানো হচ্ছে। উইয়ার কোএফিসিয়েন্ট কে, which is proportional to wear। কে যত বেশি হবে উইয়ার তত বেশি হবে। তো এখানে প্রথম দুইটা হচ্ছে মেটাল অন মেটাল, মেটাল অন মেটাল, আর পরেরটা হচ্ছে নন মেটাল অন মেটাল। সো কম্প্যাটিবিলিটি কার বেশি? আবার মেটাল অন মেটালের ভিতরে এটা হচ্ছে লাইক, মানে কপার অন কপার আর নিকেল অন নিকেল, সেম মেটালের উপরে সেম মেটাল। সো কম্প্যাটিবিলিটি সব থেকে বেশি হচ্ছে ফার্স্ট রো। আর হচ্ছে আনলাইক, মেবি কপার অন নিকেল, কপার অন নিকেল। সো দুটাই মেটাল কিন্তু আনলাইক মেটাল, সো এখানে কম্প্যাটিবিলিটি একটু লিমিটেড। আর এটা নন মেটালস অন মেটাল, মেটালের উপর নন মেটাল, সো কম্প্যাটিবিলিটি অনেক কম, সব থেকে কম। সো আইডেন্টিক্যাল মেটালের যে কোনো একটা পেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে কত হচ্ছে 1500, কোএফিসিয়েন্ট 1500। আনলাইক কম্প্যাটিবিলিটি কম 15 থেকে 500, আর কম্প্যাটিবিলিটি আরো কম নন মেটালস অন মেটাল অনলি 1.5। ঠিক একদম নিচেরটাও যদি দেখি, আইডেন্টিক্যালের জন্য 1, আনলাইকের জন্য 0.03 থেকে 0.3, আর আরো কম্পারেটিভলি কম নন মেটাল অন মেটাল অনলি 0.03। এটা বোঝার জন্য, আর কিছু না। এটা মনে রাখার কোনো দরকার নেই, শুধু মনে রাখতে হবে যদি তোমাকে একটা কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেন, যদি বলা থাকে যে কপার অন কপার, কপার অন নিকেল, আর একটা নন মেটাল বলে আর একটা মেটাল বলা হলো, যে এই কার কম্পারেটিভিটি সব থেকে বেশি, কার মডারেট, কার সব থেকে কম, তখন তোমাকে ওই অ্যান্সারটা ঠিক মতো করতে হবে। ভ্যালু বলার কোনো দরকার নেই, মুখস্থ করার কোনো দরকার নেই। সো এটা হচ্ছে রোল অফ মেটালার্জিক্যাল কম্প্যাটিবিলিটি। নেক্সট, স্ট্রাকচারাল ইফেক্ট। আমরা এর আগে ফ্রিকশনের সময় তিনটা ইফেক্ট পড়েছিলাম। একটা ছিল স্ট্রাকচারাল ইফেক্ট, একটা ছিল গ্রেন বাইন্ডার ইফেক্ট, আর একটা কি ছিল মনে পড়ছে না এখন, যাক সামনের স্লাইড হয়তো আছে, আমরা দেখি। ফার্স্ট, স্ট্রাকচারাল ইফেক্ট। আমরা ফ্রিকশনের সাথে সব মিল আছে এবং আমরা ধরে নেব ফ্রিকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু উইয়ার। ফ্রিকশনে আমরা পড়েছিলাম কি, এইচসিপি মেটাল, আর একটা পড়েছিলাম কিউবিক মেটাল, কিউবিক মেটাল।
এই দুটার ভিতরে এইচসিপি মেটালের ফ্রিকশন কম ছিল। কারণটা কি ছিল? কারণটা ছিল এইচসিপি মেটালের ভিতরে লিমিটেড নাম্বার অফ স্লিপ প্লেন থাকে, আর লিমিটেড নাম্বার অফ স্লিপ প্লেন থাকলে এয়ার গ্যাপ বেশি থাকে, এয়ার গ্যাপ বেশি থাকলে তার ফ্রিকশন কমে যায়। সো একই লজিকে একই কথা এখানেও বলবো, এইচসিপি মেটালে লিমিটেড নাম্বার অফ স্লিপ প্লেন থাকে, তাহলে তার ফ্রিকশন কম হলে উইয়ার কম। আর উল্টাটা হয় কিউবিক মেটালে, যার স্লিপ প্লেন বেশি থাকে, এয়ার গ্যাপ কম থাকে, ফ্রিকশন বেশি হয়, উইয়ার বেশি হয়। সো একই কথা এখানে বলবো। গ্রেইন বাউন্ডারি ইফেক্ট ওখানেও পড়া হচ্ছিল যে গ্রেইন বাউন্ডারিটা আমরা জানি এটা হচ্ছে হাইলি এনার্জেটিক জোন। মেটালের ভিতরে গ্রেইন বাউন্ডারি রিজিয়নস আর হাই এনার্জি রিজিয়নস। সো গ্রেইন বাউন্ডারি যত বেশি থাকে তত কি হয়, অ্যাডহেরেন্সটা স্ট্রং হয়। গ্রেইন বাউন্ডারি বেশি, অ্যাডহেরেন্স স্ট্রং মানে ফ্রিকশন বেশি, ফ্রিকশন মানে বেশি মানে উইয়ার বেশি। সো পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল সেই জন্য যার অনেক গ্রেইন বাউন্ডারি আছে, গ্রেইন বাউন্ডারি অনেক বেশি এবং গ্রেইন গুলো ছোট ছোট হয়, তারা হায়ার উইয়ার শো করে দেন দ্য সিঙ্গেল ক্রিস্টাল মেটাল। সিঙ্গেল ক্রিস্টাল মেটালে একটা মাত্রই গ্রেইন থাকে, সো একটা বড় গ্রেইন থাকে এবং যে কারণে গ্রেইন বাউন্ডারি কম। আর পলিক্রিস্টালাইন মেটালের ফাইনার গ্রেইন থাকে, সো গ্রেইন বাউন্ডারির পরিমাণ অনেক বেশি, সো হাই এনার্জি রিজিয়ন অনেক বেশি, সো অ্যাডেশন অনেক বেশি, সো পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের উইয়ার রেট অনেক বেশি। এগুলো আমরা আগে পড়েছি। এবার আমরা এখানে দুইটা ইফেক্টের কথা বলা আছে, স্ট্রাকচারাল ইফেক্ট, গ্রেইন বাউন্ডারি ইফেক্ট। আর হচ্ছে এরপরে আমরা একটা প্রবলেম দেখব। প্রবলেমটা তোমাদের করে দেওয়া আছে, তোমাদের যে শীট দেওয়া আছে ওয়ারে এক্সাম্পল 821, কিন্তু ওখানে বইয়ে যে সলভ করা আছে ওখানে ক্যালকুলেশনে ভুল আছে। আমরা এটা আজকে আমরা এখানে করব ক্যালকুলেশন, এক্সাক্ট রেজাল্টটা আমরা যাতে পেতে পারি। কি বলা আছে, ফ্ল্যাট ফেস অফ এ ব্রাস অ্যানুলাস। অ্যানুলাস কথাটা হচ্ছে রিং, গোল, সিলিন্ড্রিক্যাল শেপ, মাঝখানে খালি একটা কিছু, আমি একটু পরে ছবি আঁকলে আর ক্লিয়ার হবে, এরকম একটা কিছু। এটা হ্যাভিং অ্যান আউটসাইড, সো সিলিন্ড্রিক্যাল একটা কিছু মানে হচ্ছে তার একটা আউটসাইড ডায়ামিটার আছে, তার একটা ইনসাইড ডায়ামিটার আছে। হ্যাভিং অ্যান আউটসাইড ডায়ামিটার অফ 20 মিলিমিটার and inside diameter of 10 millimeter. এটা কিসের তৈরি? ব্রাসের তৈরি। এটা হচ্ছে ব্রাসের তৈরি। is placed on a flat carbon steel plate. একটা কার্বন স্টিল প্লেটের উপরে রাখা হয়েছে। তাহলে আরেকটা মেটাল হচ্ছে কার্বন স্টিল প্লেট। Under a normal load of 10 Newton and rotates about its axis at cylindrical ওই annulus-টাই ব্রাসের সেটা রোটেট করে about its axis at 100 rpm per 100 hour. তাহলে কি হবে? তাহলে উইয়ার হবে, দুইটারই উইয়ার হবে, স্টিলের উইয়ার হবে, ব্রাস অ্যানুলাসের উইয়ার হবে। ব্রাস অ্যানুলাস সফট, তার উইয়ার অনেক বেশি হবে, আর স্টিলের উইয়ার অনেক কম হবে। As a result of wear during the টেস্ট করা হচ্ছে কার উইয়ার কত হয়, সেখানে রেজাল্ট হিসেবে পাওয়া যাচ্ছে দ্য মাস লসেস, যেটা মানে মাস লসেস মানে উইয়ার যেটুকু হচ্ছে অফ দ্য ব্রাস অ্যান্ড স্টিল আর 20 মিলিগ্রাম অ্যান্ড 1 মিলিগ্রাম। ব্রাসের উইয়ার অনেক বেশি হয়েছে, 20 মিলিগ্রাম মাস লস করেছে, উইয়ার আউট হয়ে গেছে। স্টিলের হয়েছে অনেক কম, মাত্র 20 ভাগের 1 ভাগ, 1 মিলিগ্রাম। ক্যালকুলেট উইয়ার কোএফিসিয়েন্ট বের করতে বলেছে কে, এন্ড উইয়ার ডেপথ মানে লেন্থ কি পরিমাণ চলে গেছে ফর দ্য ব্রাস অফ, না এখানে এন্ড হবে, এই জায়গায় হবে এন্ড ডাই স্টিল, ফর দ্য ব্রাস এন্ড ডাই স্টিল, এবং স্টিলের উইয়ার ডেপথ কি পরিমাণ আছে দেওয়া আছে। হার্ডনেস অফ স্টিল এত মেগাপাস্কেল, র অফ স্টিল 7.8 মেগাগ্রাম পার মিটার কিউব, হার্ডনেস অফ ব্রাস ইজ এত, র অফ ব্রাস ইজ এত, এগুলো দেওয়া আছে আমাদের। এই হচ্ছে প্রবলেমটা। তোমাদের শীট চোখের সামনে থাকলে শীটটা খোলো, ওই এক্সাম্পল 821 ওই একই এই নাম্বারেই আছে শীটের ভিতরে, আর না থাকলেও আমার এখানে আবার দেওয়া আছে। প্রথমে আমরা ছবিটা একটু ড্র করি। একটা স্টিল প্লেট বলা হচ্ছে, সো স্টিল প্লেটটা হচ্ছে এরকম, স্টিল প্লেট টপ সারফেসটা এরকম, আমি টপ ভিউটা ড্র করছি।
এর উপরে একটা সিলিন্ড্রিক্যাল অ্যানুলার জিনিস ঘুরবে, তার একটা এক্সিস বরাবর ঘুরবে। সো সিলিন্ড্রিক্যাল এইটা ধরলাম তার ইনসাইডটা, আর এইটা ধরলাম তার আউটসাইডটা। সো এইটা হচ্ছে তার সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্টের বরাবর সেটা ঘুরতে থাকবে। হ্যাঁ, সো ব্রাশ ম্যাটেরিয়ালটা আছে কোন জায়গায়? এই হ্যাশ লাইন বরাবর ব্রাশ ম্যাটেরিয়ালটা আছে। এবং এর উপর একটা লোড আছে, লোডটার মান বলে দেওয়া হয়েছে কত, 10 নিউটন, সম্ভবত 10 নিউটন লোড বলে দেওয়া আছে। সো ব্রাশটারও ক্ষয় হবে, স্টিল প্লেটটারও ক্ষয় হবে। তো আমাদের দেওয়া আছে গিভেন ডব্লিউ দেওয়া আছে। আমরা আর্কার্টস ইকুয়েশন আগের দিনে দেখেছি। আর্কার্টস ইকুয়েশন হচ্ছে ভি সমান কে ডব্লিউ এক্স বাই এইচ। তো সেখানে ডব্লিউ আছে, ডব্লিউ ভ্যালু আমাদের লাগবে। এখানে ডব্লিউ সমান দেওয়া আছে 10 নিউটন। মাস লস অফ ব্রাশ এমবি, এটা হচ্ছে 20 মিলিগ্রাম। 20 মিলিগ্রাম। মাস লস অফ স্টিল এমএস, এটা হচ্ছে 1 মিলিগ্রাম। রোটেশনাল স্পিড দেওয়া আছে রোটেশনাল স্পিড, এটা দেওয়া আছে 100 আরপিএম। টোটাল ডিউরেশন এটা দেওয়া আছে 100 আওয়ার। এগুলো হচ্ছে গিভেন। এখান থেকে আমরা মাস লস অফ ব্রাশ দেওয়া আছে এমবি, আমরা ভলিউম বের করে নেই। ভিবি, ভিবি সমান হচ্ছে এমবি বাই রো বি, এমবি বাই রো বি। এমবি দেওয়া আছে 20 মিলিগ্রাম, আমাদের সেম ইউনিটে আনতে হবে। 20 মিলিগ্রামকে আমরা যদি গ্রামে আনি, 20 গুণ 10 টু দি পাওয়ার -3 গ্রাম হলো। আর রোবি, রোবি মানে হচ্ছে তোমার ব্রাশের রো দেওয়া আছে কত, রো স্টিল রো ব্রাশ হচ্ছে 8.5 মেগাগ্রাম পার মিটার কিউব। তাহলে আমরা যেহেতু ভলিউম বের করছি, আমরা মিটার কিউবে রাখবো। তাহলে মেগাগ্রামকে গ্রাম করলে আমার ওই গ্রাম উপরে গ্রাম আছে, গ্রামে গ্রামে কেটে যাবে। সো মেগাগ্রাম আছে 8.5, তাহলে আমরা লিখবো 8.5 মেগাগ্রাম, গ্রাম করলে 10 টু দি পাওয়ার 6, মেগা থেকে কিলো, কিলো থেকে গ্রাম, 10 টু দি পাওয়ার 6, ইউনিট হলো মিটার, সরি মিটার কিউব, মিটার কিউব। তাহলে এইটা ক্যালকুলেশন করলে হয় 2.35 into 10 to the power -9 মিটার কিউব, এত আসে। ঠিক একইভাবে ভিএস স্টিল, এমএস
by rho s, ms হচ্ছে 1 into 10 to the power minus 3 আর rho s হচ্ছে rho দেওয়া আছে s rho s হচ্ছে 7.8 megagram per meter cube megagram কে গ্রামে করব so 7.8 into 10 to the power 6 এটা আসে 1.28 into 10 to the power minus 10 meter cube. ঠিক আছে তো এই পর্যন্ত? Yes, sir. ওকে, নেক্সট আমাদের এভারেজ আমাদের বের করতে হবে কি কোথায় যেতে হবে আমাদের বলেছে উই আর কোএফিসিয়েন্ট এন্ড উই আর ডেপ্থ এটা মনে রাখতে হবে উই আর কোএফিসিয়েন্ট আর উই আর ডেপ্থ আমার ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে আমরা জানি ভি সমান KWX divided by H তো আমাদের K এর মান বের করতে হবে আর একটা বের করতে হবে উই আর ডেপথটা আনতে হবে আমাদেরকে এখানে ডেপথ মানে একটা লেন্থ সেটা চলে আসবে পরবর্তীতে তো এখানে আমার হার্ডনেস দেওয়া আছে W দেওয়া আছে X দেওয়া আছে X টা এখন আমি বের করব X ডাইরেক্টলি দেওয়া নেই X টা আমাকে বের করতে হবে তো X টা বের করতে যে মানে টোটাল স্লাইডিং ডিসটেন্স বলছে এত আরপিএম এ ঘোরে 100 আওয়ার ঘোরে তা আমাকে আমি যদি এটাকে কেটে আনলে তখন এটা একটা স্ট্রেট লাইন হবে স্ট্রেট লাইনের আউটসাইড লেন্থটা বড় হবে ইনার সাইড লেন্থটা ছোট হবে তো আমরা কোন জায়গাটা কনসিডার করব আমরা এভারেজটা কনসিডার করব সো মাঝখান বরাবর কনসিডার করব সো আমাদের আমি ডায়া কনসিডার করা হবে এই বরাবর না আমি মিনিমামটা নেব এই মিনিমামটা নেব না ম্যাক্সিমামটা নেব সো এই এভারেজ ডায়া কন্টাক্ট ডায়া আমাকে বিবেচনা করতে হবে সো এভারেজ কন্টাক্ট ডায়া আমি এখানে আসছি এরপরে average contact dia outside dia হচ্ছে 20 inside dia হচ্ছে 10 so দুটার এভারেজ 20 প্লাস 10 ডিভাইডেড বাই 2 সমান আসে 15 মিলিমিটার so average sliding distance যেটাকে আমরা স্লাইডিং ডিসটেন্স বলবো এভারেজ না বললেও চলে অসুবিধা নেই এভারেজ স্লাইডিং ডিসটেন্স সেটাই হচ্ছে x সমান হচ্ছে আমার পাই ডিআর একবার ঘুরলে পাই ডিআর যায় পরিধি বরাবর সো পাই ডি হচ্ছে 15 ইন টার্মস মিলিমিটার ইউনিট তা মিটারে করে নিলে 10 টু দি পাওয়ার -3 তাহলে এত মিটার হলো একবার ঘুরলে মিনিটে ঘুরে 100 বার তাহলে 100 দিয়ে গুণ তাহলে 1 মিনিটে এত মিটার যাবে 1 ঘন্টায় যাবে আরো 60 দিয়ে গুণ 1 ঘন্টায় এত মিটার যাবে 100 ঘন্টায় যাবে আরো 100 দিয়ে গুণ এত মিটার সো দিস ইজ আওয়ার স্লাইডিং ডিসটেন্স এটা আসে হচ্ছে দেখা না গেলে বলো আমাকে অনেক নিচে চলে গেছি তাহলে অন্য পেজে যাব 2.82 into 10 to the power 4 মিটার এটা হচ্ছে স্লাইডিং ডিসটেন্স আমার এবার আমি নেক্সট পেজে চলে যাই
এই পর্যন্ত লেখা হয়েছে? Yes, sir. ওকে Yes, sir. ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। সো এভারেজ স্লাইডিং ডিসটেন্স আমরা বের করেছি, তাহলে এখন আমরা ফর্মুলা জানি। ফর্মুলা হচ্ছে ভি সমান কে ডাব্লিউ এক্স বাই এইচ, এখান থেকে কে ব্রাশ বি লেখা হলো, বি মানে ব্রাশ হয় ভি বি এইচ বি, ভি বি এইচ বি বাই ডাব্লিউ এক্স সমান হচ্ছে ভিবি আমরা আগেই ক্যালকুলেট করে ফেলেছি 2.35 into 10 to the power minus 9 meter cube. So 2.35 into 10 to the power minus 9 HB ব্রাশের H, হার্ডনেস অফ ব্রাশ 0.8 গিগাপ্যাসকেল। গিগা থেকে আমরা প্যাসকেলে যদি যাই তাহলে 0.8 মেগার পরে গিগা, তাহলে 10 to the power 9 গুণ 10 to the power 9, তাহলে প্যাসকেল হলো। প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। সো উপরে একটা নিউটন আছে আর নিচে মিটার স্কয়ার আসলো। এরপরে ডব্লিউ উপরে নিউটনের নিচে নিউটনে কেটে যাবে, ডব্লিউ হচ্ছে 10 নিউটন। সো উপরে নিউটন নিচে নিউটনে কেটে যাবে, গুণ এক্স আমরা বের করেছি 2.82 into 10 to the power 4। ইউনিটগুলো সব বসাও, ওই নিউটনে কেটে যাবে, আর মিটার স্কয়ার, আর এখানে একটা মিটার থাকলো তাহলে মিটার কিউব, আর ওই ভিবির মিটার কিউব কেটে যাবে। সো ইউনিটলেস হয়ে যাবে, কেবি কোএফিসিয়েন্ট অফ উইয়ার ইউনিটলেস। বলে এটা কত হয়? যার হচ্ছে 6.675 into 10 to the power minus 3. -3 হয়নি, So -6 আসে, 6.67 and 10. রাইট -6 আসে, 6.67 into 10 to the power -6. So this is our one answer. জি স্যার, এখন 6 আসছে, আমি একটা জায়গায় ভুল করেছিলাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক একইভাবে কে স্টিল আমাদের বের করতে হবে। কে স্টিল সমান ভিএস এইচএস বাই ডব্লিউ ইন্টু এক্স। ভিএস আমাদের আগে বের করা আছে 1.28 into 10 to the power minus 10. H hardness of steel 7.8. No, sorry. Hardness of 2.5 gigapascal. So একইভাবে 2.5 gigapascal মানে হচ্ছে 10 to the power 9, আর W হচ্ছে 10 নিউটন, X নিচেরটা আগেরটাই হবে 2.82 into 10 to the power 4. বলো এটা কত আছে? Sir, 1.13 into 10 to the power minus 6. Right. 1.13 into 10 to the power minus 6. So এটাও unitless. So this is our second answer. এবারে কি হবে যে আমার যে স্টিল যে প্লেটটা ছিল এই বরাবর
যেখানে যে বরাবর ব্রাসের মেটাল ছিল, সো এই বরাবর স্টিলের প্লেটটা একটু গর্ত হয়ে গেছে। কতটুকু গর্ত হয়েছে সেটা বলতে হবে। আর যেটা ঘুরেছিল, যেটাকে আমরা বলছি সিলিন্ড্রিক্যাল শেপ, এইটার এই নিচের পোর্শনে ধরো এতটুকু ক্ষয় হয়ে গেছে, এতটুকু ক্ষয় হয়ে গেছে। এখান থেকে লোড ছিল, উপর থেকে লোড ছিল, সেটা রোটেট করছিল, নিচ থেকে এতটুকু ক্ষয় হয়ে গেছে। সো এই লেনটা কত? এই লেনটাকে আমরা ডি ব্রাস বলছি, ডি ব্রাস। এই লেনটা নাই, ডি ব্রাস। এটুকু কত? আর এখানে যতটুকু গর্ত হয়েছে সেটাকে আমরা বলছি ডিএস, সেটুকু কত? তা আমাদের উইয়ার ভলিউমটা বের করেছি দুইটারে, আর দুই ক্ষেত্রে যদি আমরা এরিয়া কনসিডার করি তাহলে হয়ে যাবে আমাদের। সেই উইয়ার ভলিউমকে এরিয়া দিয়ে ভাগ করলেই আমার ডেপটা চলে আসবে। নেক্সট ফিগারে আমি চলে যাচ্ছি। উইয়ার ভলিউম, এই সিস্টেমের ভলিউম যতটুকু উইয়ার আউট হচ্ছে, ভলিউম না এরিয়া, এরিয়াটা কি হবে? এরিয়াটা হবে হচ্ছে আমাদের আউটসাইড দেওয়া হচ্ছে 10, ইনসাইড দেওয়া হচ্ছে 5। তাহলে আমি পুরো আউটসাইড ডায়া সহ যদি ওইটাকে এরিয়া বিবেচনা করি, তাহলে পাই ডি স্কয়ার, দ্যাট ইজ আউটসাইড ডায়াকে কনসিডার করে এরিয়া হচ্ছে পাই 1/4 পাই ডি স্কয়ার স্যার, 1/4 থাকবে। হ্যাঁ, পাই ডি স্কয়ার বাই 4। জি স্যার। পাই আর স্কয়ার, আর মানে ডি বাই 2 10। আচ্ছা ঠিক আছে, আমরা আই স্কয়ার আর কনসিডার করি, তাহলে পাই আর স্কয়ার, তাই তো? আমি 10 বিবেচনা করছি মানে আর বিবেচনা করছি। সো আমি যদি 10 বিবেচনা করি, পাই আর স্কয়ার, এটা হচ্ছে আউটসাইড ডায়া, আর আউটসাইড ডায়া বিবেচনা করে এরিয়া, আউটসাইড রেডিয়াস বিবেচনা করে এরিয়া, মাইনাস ইনসাইড রেডিয়াস বিবেচনা করে এরিয়া হচ্ছে পাই ইন্টু 5 স্কয়ার, 5 স্কয়ার, তাই না? ক্যালকুলেশনটা ওখানে, এখানে ফিগার ছোট হয়ে গেছে, আমি ওখানে নিয়ে গিয়ে ক্যালকুলেশনটা নিয়ে যাচ্ছি। সো এইটুকু এরিয়া আমার হবে, আমি যখন আউটসাইড রেডিয়াস বিবেচনা করছি তখন এরিয়া হচ্ছে পাই গুণ 10 স্কয়ার, আর ইনসাইড যখন বিবেচনা করছি তখন এই যে ফাঁকা জায়গাটার এরিয়া হচ্ছে, পাই আর স্কয়ার, মানে হচ্ছে, সরি আর লিখছিলাম 5 স্কয়ার। সো টোটাল সার্কেল থেকে আমি ফাঁকা জায়গাটা বাদ দিয়ে দিলাম। সো এটাই হবে আমার যে জায়গাটুকু উইয়ার আউট হচ্ছে সেই জায়গাটুকু এরিয়া। সো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। সো ডিবি মানে হচ্ছে ব্রাসের যতটুকু ক্ষয় হলো, আগের ফিগারে যে দেখালাম, ডিবি সমান হচ্ছে ভিবি, ভলিউমকে এবি দিয়ে ভাগ করব, এরিয়া দিয়ে ভাগ করব। ভিবি হচ্ছে ভিবি, এটা শুরুতেই বের করা হচ্ছে 2.35 ইন্টু 10⁻⁻৯, আর এরিয়া হচ্ছে পাই, পুরো সার্কেলটার এরিয়া 10 স্কয়ার, আর এবারে ফাঁকা জায়গাটার এরিয়া হচ্ছে 5 স্কয়ার। পাই স্কয়ার মাইনাস পাই স্কয়ার কি হচ্ছে? এটা মিলিমিটারে হচ্ছে, তাহলে আমাকে মিলিমিটার স্কয়ার হচ্ছে, মিটার স্কয়ারে করতে গেলে 10⁻³ একবার, দুইবার, তাহলে -6 হবে, -6। তাহলে উপরে হচ্ছে মিটার কিউব আর নিচে হলো মিটার স্কয়ার। সো দিস ইজ দ্য মিটার। ক্লিয়ার হচ্ছে ডাটাটা? তাহলে এটা মিটারে হবে, মিটারে অনেক ছোট হয়ে যাবে, মাইক্রোমিটারে কনভার্ট করে অ্যান্সারটা বলো। কত হয় মাইক্রোমিটারে?
9.98 রাখা হয়। হ্যাঁ রাইট, আমার এখানে 9.97 লেখা আছে, হতে পারে 98, 9.97 মাইক্রোমিটার। ঠিক তেমনি ডেপথ অফ স্টিল VS বাই AS, AS আগেরটাই হবে, আর VS আগে আমাদের বের করা আছে শুরুতে 1.28 into 10 to the power minus 10 pi r square minus r square into 10 to the power minus 6। এটা মিটার, এটা আরো ছোট হবে, মাইক্রোমিটারে কনভার্ট করে কত হয়? 0.544 মাইক্রোমিটার। রাইট, 0.54 micrometer. So this is our another answer, third answer and fourth answer. দেখো স্টিলের ডেপথ অনেক কম হয়েছে, হার্ডনেস তার বেশি বলে, এটা সফট বলে ব্রাশ অনেক দূর ক্ষয় হয়ে গেছে। এই হচ্ছে আমাদের চারটে অ্যান্সার, বইয়ে পড়ে দেওয়া আছে, কিন্তু বইয়ের এই অ্যান্সারের সঙ্গে মিলবে না। বইয়ের ভুলটা কোথায় করেছে আমি আর ফাইন্ড আউট করিনি, কোথাও কোথাও নিশ্চয় ডাটা ভুল বসিয়েছে। হ্যাঁ স্যার, এমনও হতে পারে যে আমরা তো মাঝখানের রেডিয়াসটা নিয়ে ক্যালকুলেট করেছি, এমনও তো হতে পারে যে তারা কে এর মানটা ঠিক রেখে তারা ইনার রেডিয়াস থেকে আউটার রেডিয়াস পর্যন্ত ইন্টিগ্রেশন করে রেজাল্ট বের করেছে। জানি না কি করেছে, ক্যালকুলেশন দেখিনি আমি। তবে সে যাই হোক না কেন, যেভাবেই করুন কেন অ্যান্সারটা একই আসতে হবে, কাছাকাছি আসার কাছাকাছি না, কাছাকাছিও আসেনি, অনেক পার্থক্য আছে। তুমি দেখো করেছে বইয়ে এরকম আরো অনেক ওয়ার্ক আউট প্রবলেম আছে যে ক্যালকুলেশন মেলে না, কাছাকাছিও আসে না। এটাই আমাদের, এখানে যদি কোনো ভুল না থাকে ঠিক আছে, এবং আমার জানা মতো এখানে কোনো ভুল নেই ক্যালকুলেশন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই প্রবলেম করে আজকে অ্যাডহেসিভ ওয়্যার শেষ, এরপরে অ্যাব্রাসিভ ওয়্যার, যেটা আমি নেক্সট ক্লাসে শুরু করাবো। হ্যাঁ, আমাদের আগামী রবিবারে প্রেজেন্টেশন আছে। আগামী রবিবার হচ্ছে কত তারিখ? 28 তারিখ না 29 তারিখ। সো একটা প্রেজেন্টেশন হবে, প্রেজেন্টেশন আছে 29 তারিখ একটা হবে, 29/11। আর আরেকটা প্রেজেন্টেশন হবে আমাদের কোর্স শেষের দিকে চলে আসছে, অর্থাৎ কোর্স থেকে কিছুটা ক্লাস নিয়ে আমি প্রেজেন্টেশনের দিকে ওটা শেষ করার চেষ্টা করব। সো আরেকটা প্রেজেন্টেশন হবে ওই সপ্তাহের মঙ্গলবার 1/12। রেগুলার ক্লাস হবে বুধবারে শুধু। আগামী সপ্তাহে 3টা ক্লাসে 2টা ক্লাস প্রেজেন্টেশন আর একটা ক্লাস শুধু বুধবারে আমাদের রেগুলার ক্লাস। ঠিক পরের সপ্তাহেও তাই, কারণ পরের সপ্তাহে মঙ্গলবারে কুইজ নেব আর বুধবারে ক্লাস নেব। সব যাতে একই টাইমে শেষ হয়ে যায়, এখানে আমি একটু রিয়ালাইজ করছি। আমাদের লেকচার এখানে শেষ, এখন রোল কল করব।